আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহানা জারিন সোমা। শুরুতেই জানিয়ে দেব জাগো টিভি সংবাদ শিরোনাম। নিজেদের হামলায় ট্যাঙ্কে আগুন, পুড়ে মরল ইসরায়েলি ৫ সৈন্য, আহত আরো ৭ হায়ানা। গাজায় হামাস পরাজিত হলে তুরস্কে হামলা চালাবে ইসরায়েল, এরদোয়ানের সতর্কতা। কাসাম ব্রিগেডের হামলায় পর্যুদস্ত ইসরায়েল, একটি অপারেশনে শেষ ১২ সেনা, হায়নাদের রক্তে ভেসে গেল আস্ত ভবন। ৪০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক রকেট বানালো পাকিস্তান। এক কেজরিওয়ালকে নিয়ে দিশেহারা মোদির বিজেপি, ইডির আর্জিও খারিজ। প্রথমবারের মতো নেতানিয়াহুর সমালোচনায় সরব হলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। নিজেদের হামলাতেই পুড়ে মরল ইসরায়েলি ৫ সৈন্য। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় ভুলবশত শত্রু ভেবে নিজেদের ৫ সেনাকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া একই ঘটনায় আহত হয়েছে আরো ৭ জন, যার মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। উত্তর গাজার জাবালিয়ায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এক প্রতিবেদনে নিহত সেনাদের নাম প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। এরা হলেন এলির ক্যাপ্টেন রয় বেইট ইয়াকব, কার্নি সুমরনের স্টাফ সার্জেন্ট গিলাদ আরিয়ে বোয়েম, টারবেরিয়াসের সার্জেন্ট ড্যানিয়েল চেমো, কার্মিয়েলের সার্জেন্ট এলান কোহেন এবং তেল আবিবের স্টাফ সার্জেন্ট বেতজালেল ডেভিড সাসোয়া। তারা সবাই প্যারাট্রুপার্স ব্রিগেডের ২০২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। আইডিএফ প্রাথমিক তদন্তে জেনেছে বুধবার সকালে ইসরায়েলি ট্যাঙ্ক বাহিনী ওই এলাকায় পৌঁছায়। এর কয়েক ঘন্টা পর প্যারাট্রুপার বাহিনীর সদস্যরাও সেখানে গিয়ে পোস্ট স্থাপন করে। এদিন সন্ধ্যা ৭:৩০টার দিকে জাবালিয়া শরণার্থী শিবিরে প্যারাট্রুপার বাহিনীর একটি দল পৌঁছায়। ট্যাঙ্ক বাহিনী সেখানে একটি ভবনে অবস্থান করছিল। এর একটি জানালা দিয়ে তারা প্যারাট্রুপার বাহিনীর সদস্যদের দেখতে পায়। এ সময় তাদের হাতে বন্দুক দেখে মনে করেন তারা শত্রুপক্ষ, ফলে তাদের লক্ষ্য করে বোমা ছোড়েন তারা। আর এতেই ওই দলের ৫ সেনার মৃত্যু হয়। এই ঘটনার আরো তদন্ত হবে বলে জানিয়েছে আইডিএফ। ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে পরাজিত করতে পারলে এরপর তুরস্কের দিকে নজর দেবে এবং হামলা চালাবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান। বুধবার রাজধানী আঙ্কারায় একটি সংসদীয় দলের সঙ্গে বৈঠকে তিনি এর আশঙ্কা ব্যক্ত করেন। খবর ইরান ভিত্তিক পার্স টুডে ও দ্য টাইমস অব ইসরায়েল। নিজ দলের সংসদ সদস্যদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন, ভাববেন না যে ইসরায়েল গাজায় থেমে থাকবে। তাদের থামিয়ে দেয়া হলে এই সন্ত্রাসী ও দুর্বৃত্ত সরকার আজ হোক অথবা কাল আনাতোলিয়ার দিকে নজর দেবে। আনাতোলিয়া বোঝাতে এরদোগান বৃহত্তর তুর্কি উপত্যকাকে বোঝাতে চেয়েছেন। আনাতোলিয়া শব্দটি বাংলা ভাষায়ও ব্যবহৃত হয়, তবে তুর্কিরা একে আনাদোল বা আনাদোলু বলে। তুরস্কের বেশিরভাগ অংশ এই উপদ্বীপেই গঠিত। আনাতোলিয়াকে ইংরেজিতে এশিয়া মাইনর নামেও ডাকা হয়। তিনি আরো বলেন, আমরা হামাসের পাশে দাঁড়াবো। তারা তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করছে এবং একই সাথে আনাতোলিয়াকেও রক্ষা করছে। এর আগে সোমবার তুর্কি নেতা বলেছেন, গাজায় চলমান যুদ্ধের মধ্যে হামাসের ১,০০০-এরও বেশি সদস্যকে তুরস্কের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও তিনি ইস্তাম্বুলে হামাস নেতা ইসমাইল হানিয়াহের সাথে দেখা করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেছেন। কাসাম ব্রিগেডের হামলায় পর্যুদস্ত ইসরায়েল, একটি অপারেশনে শেষ ১২ সেনা, হায়নাদের রক্তে ভেসে গেল আস্ত ভবন। গাজায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের কাছে তাদের ভয়াবহ বিপর্যয় ঘটেছে। বুধবার এক জটিল অপারেশনে ইসরায়েলের ১২ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আল কাসেম ব্রিগেড জানিয়েছে, বুধবার তারা ইসরায়েলের ১২ সেনাকে হত্যা করেছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি জটিল অপারেশনে আল কাসেম যোদ্ধারা ইয়াসিন ১৫০ সেল দিয়ে ইসরায়েলের একটি বুলডোজারকে নিশানা করেছে।
এ সময় একটি বাড়িতে লুকিয়ে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আরো 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তখন বাড়িটিতে থাকা সব হায়না সেনা নিহত হয়। বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনার পর উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলের দিকে অগ্রসর হয়। এছাড়া তখন ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। এলাকাটিতে এ অভিযানে ইসরায়েলের 12 সেনা নিহত হন। এর আগে জাবালিয়ায় বিমান হামলা চালায় ইসরায়েল। এরপরই তাদের লক্ষ্য করে বুধবার হামলা চালায় আল কাসেম ব্রিগেড। জাবালিয়ায় এই অভিযানে 2 বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এরও আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানায়, উত্তর গাজায় সন্ত্রাসীদের সঙ্গে তুমুল লড়াই হচ্ছে। এর মধ্যে একটি ঘটনাতে ইসরায়েলের 5 সেনা হারিয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো 3 সেনা। তাদের অবস্থা গুরুতর। বুধবার এ ঘটনা ঘটে। আইডিএফ এ ঘটনার জন্য নির্দিষ্ট করে কাউকে দায়ী করেনি। তবে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, আইডিএফ এর ট্যাঙ্ক থেকে ভুল লক্ষ্যে ছোড়া গোলায় তারা নিহত হন। অত্যাধুনিক রকেটের পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ফাতা-2 নামের এই রকেটটি 400 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এই অস্ত্র পাকিস্তানের সামরিক শক্তি আরো বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন ও এপি পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী সফলভাবে ফাতা-2 গাইডেড রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এই রকেট সিস্টেমের পাল্লা 400 কিলোমিটার। রকেট সিস্টেমটি দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দেশটির সেনাবাহিনীর প্রচলিত অস্ত্রাগারের নাগাল এবং প্রাণঘাতী সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে আপগ্রেড করবে। দ্য ডন বলছে, গার্ডিয়ান সিস্টেম এই রকেটটিকে নির্ভুল অস্ত্র করে তুলেছে, কারণ এর ফলে অস্ত্রটির ধ্বংসাত্মক ক্ষমতা এবং কার্যকারিতাও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ট্রানজেক্টরি মোড এবং টার্মিনাল গাইডেন্স প্রযুক্তির ফলে এই রকেটটি শত্রুর অ্যান্টি ব্যালিস্টিক্স মিসাইল সিস্টেমও এড়াতে সক্ষম। পরীক্ষার পর ফাতা-2 রকেটটিকে এখন পাকিস্তানি সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং এটি এখন পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধে ব্যবহার করতে পারবে। পাকিস্তানের সেনা প্রধান, 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের জামিন বিজেপিকে দিশেহারা করে তুলেছে। এতটাই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুপ্রিম কোর্টের সমালোচনা করে বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন স্বাভাবিক ও রুটিন মাফিক নয়, ব্যতিক্রমী। শুধু তাই নয়, কেজরিওয়ালের জামিন খারিজ করে তাকে আবার জেলে ঢোকানোর জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদনও জানায়। তা খারিজ করে দিয়ে সর্বোচ্চ আদালত জানিয়ে দেন, এ বিষয়ে তারা যে রায় দিয়েছেন তা অনেক ভেবে চিন্তে দেওয়া। আইনের চোখে যা যুক্তিযুক্ত তাই করেছেন। কেজরিওয়ালকে 2 জুন কারাগারে ফিরতে হবে। সুপ্রিম কোর্ট এ কথাও বলেন, ওই রায় মোটেই ব্যতিক্রমী নয়। কথিত আবগারি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি। সেই গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে চ্যালেঞ্জ করেছিলেন কেজরিওয়াল। তার দাবি, নির্বাচনী প্রচারে তিনি যাতে অংশ নিতে না পারেন সেজন্য কোনো প্রমাণ ছাড়াই ইডি তাকে গ্রেপ্তার করেছে। নিম্ন আদালত ও হাইকোর্টে আবেদন খারিজ হয়ে গেলেও সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের বক্তব্য মেনে নেন এবং তাকে শর্তাধীনে জামিন দেন। সেই থেকে কেজরিওয়াল নিরন্তর প্রচার করে চলেছেন, বিজেপির রাজনীতিকে তীব্র ভাষায় আক্রমণ করে চলেছেন। তার জনসভা ও রোড শোতে বিপুল জনসমাগম হচ্ছে। গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রশ্নে সরকারের ব্যর্থতার জন্য খোলাখুলি সমালোচনা করলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। গাজায় বেসামরিক ও সামরিক শাসনে স্পষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ না করায় যুদ্ধকালীন মন্ত্রিসভার এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন তিনি। গত বছরের অক্টোবর থেকে মন্ত্রিসভার বৈঠকে ধারাবাহিকভাবে গাজা ইস্যুতে স্পষ্ট পরিকল্পনা উত্থাপনের বিষয়টি উল্লেখ করলেও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন গ্যালান্ট। তবে এই সমালোচনা ভালোভাবে নেয়নি নেতানিয়াহু। তিনি প্রতিরক্ষা মন্ত্রীর সমালোচনার জবাবে বলেছেন, তিনি গাজায় হামাসের নিয়ন্ত্রণ পরিবর্তন করতে প্রস্তুত নন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করেছেন যে এই সিদ্ধান্তহীনতা গাজায় দুটি বিকল্প পথের দ্বার উন্মোচন করবে। সেখানে হয় হামাস শাসন করবে, নয়তো গাজায় ইসরায়েলি সামরিক শাসন জারি হবে। এতে হামাস শক্তিশালী হবে বলে মনে করেন গ্যালান্ট। এছাড়া নেতানিয়াহুর অস্পষ্ট নীতির কারণেই জিম্মি মুক্তি ইস্যুতে ইসরায়েল ব্যর্থ হচ্ছে বলেও দাবি তার। প্রতিরক্ষা মন্ত্রীর সাথে তাল মিলিয়ে মন্ত্রিসভার আরেক সদস্য বেনি গ্যান্টজো ও নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন, যে কোনো মূল্যে দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া নেতৃত্বের দায়িত্ব। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। নিজেদের হামলায় ট্যাঙ্কে আগুন, পুড়ে মরল ইসরায়েলি 5 সৈন্য, আহত আরো 7 হায়ানা। গাজায় হামাস পরাজিত হলে তুরস্কে হামলা চালাবে ইসরায়েল, এরদোয়ানের সতর্কতা। কাসাম ব্রিগেডের হামলায় পর্যুদস্ত ইসরায়েল, একটি অপারেশনের শেষ 12 সেনা, হায়নাদের রক্তে ভেসে গেল আস্ত ভবন। 400 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক রকেট বানালো পাকিস্তান। এক কেজরিওয়ালকে নিয়ে দিশেহারা মোদির বিজেপি, ইডির আর্জিও খারিজ। প্রথমবারের মতো নেতানিয়াহুর সমালোচনায় সরব হলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।